পপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আজ যোগ দেবেন অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে। হাসিনার পতন হলেও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে। মন্তব্য রিজভির। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি না করার আহ্বান। আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ। এবং এবার সীমান্তে মুখোমুখি ভারত পাকিস্তান। লাইন অফ কন্ট্রোল সেনাদের গোলাগুলি। ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘের। স্বাগত দিচ্ছেন সকালের সংবাদের। সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সেন্ট পিটার্স স্কোয়ারে পপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এর আগে স্থানীয় সময় দুপুর 2:15 ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালীয় ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা। আজ স্থানীয় সময় সকাল 9:30 দিকে প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে। গতকাল বিকেলে গুলশান কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, আবারও যদি ফ্যাসিবাদ ফিরে আসে তাহলে গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে রাষ্ট্রের মানুষ কি জবাব দিবে। তাই গণতন্ত্র উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই। সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনকে মুখোমুখি না করারও আহ্বান জানান তিনি। আমরা শহীদদের রক্তকে আমরা মর্যাদা দিতে জানি, আমরা মর্যাদা দিতে পারি, তাহলে এরা তো কেউ আজকে গ্রেপ্তারের বাইরে থাকার কথা না। তাহলে কেন আজকে এই সমস্ত ফ্যাসিবাদ কায়েম করি এবং প্রতিষ্ঠান ধ্বংসকারী এই ব্যক্তিরা বহাল তবিয়তে আছে? গর্বমোড়া ইনসাফের দেশ স্লোগান নিয়ে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটল। গতকাল রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জনতা পার্টি বাংলাদেশের যাত্রা শুরু হয়। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব শওকত মাহমুদ। দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হয়েছেন গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যানের মধ্যে রয়েছেন রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, এম এ ইউসুফ, সৈয়দ আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম ও নির্মল চক্রবর্তী। অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন দেশের জন্য সততার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছে, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এদেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। বৃষ্টি হোক বা না হোক, প্রায় বছর জুড়েই পানি জমে থাকে সাভারের বেশ কয়েকটি সড়কে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ময়লা পানি মারিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। উপজেলা প্রশাসন বলছে দ্রুত সময়ের মধ্যেই সড়কগুলো সংস্কার করা হবে। মোহাম্মদ ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। বছরের পর বছর পানিতে তলিয়ে রয়েছে সড়ক। হঠাৎ যে কেউ দেখলে মনে করবে এটি মুক্ত জলাশয়। এই দৃশ্য সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুরের তিব্বতের মোড় এলাকার। শিল্পাঞ্চল খ্যাত এ অঞ্চলে গার্মেন্টস শ্রমিকরা বলছেন, কেবল গাড়ি কিংবা সড়কে নয়, এভাবে চলতে চলতে তাদের মনেও ধরেছে মরিচা। আমরা জানি রাস্তা আসতে পারি, কিন্তু যারা জানে না হঠাৎ করে পড়ে যায়। কোনো পরিষ্কার করে না, পরিষ্কার করলেও এগুলো রাস্তার উপরে উঠা থুয়া যায় মাটি, আবার সেই বৃষ্টি আইলে আবার নেমে যায়। এই রাস্তার জন্য এই গাড়ি ঘোড়া চলতে পারে না। স্থানীয়রা বলছেন, প্রায় 3 বছর ধরে সড়কে জমে রয়েছে ড্রেনের দূষিত পানি।
বারবার অভিযোগ করেও মেলেনি সমাধান। মানুষ যেতে পারে না, স্কুলের বাচ্চারা আসতে খুব অসুবিধা হয়। এই রাস্তা থেকে ওই যে শ্যামপুর বাজারে যাইতে লেগে অনেক প্রবলেম হয়, আপনার অনেক সময়তে অনেকেই পড়ে যায়। একই চিত্র ইউনিয়নটির মোহাম্মদ ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজ সড়কেরও। ভাঙাচোরা রাস্তায় পানি মারিয়ে ঝুঁকি নিয়ে চলছেন কোমলমতি শিক্ষার্থীরা। এই জায়গার রাস্তাঘাট বৃষ্টি হলো পানি থাকে, আর বৃষ্টি না হলো পানি থাকে। এই স্কুলে আসতে পারছি না, তো এই রাস্তাটা ঠিক হলে আর কি সবার জন্য ভালো হতো আর কি। কার্যকর কোনো উদ্যোগ না নেয় এর প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। রিক্সা উল্টে অনেকে মোবাইল পড়ে যায় বা মানুষজন উল্টা খায় পড়ে যায়। সারা বছর ধরে চলতেছে, এখানে আসলে কেউ দেখার নাই, কোনো বাবা মাও নাই, কিছুই নেই। এই রাস্তাঘাটের কোনো বাবা মা নাই। উপজেলা প্রশাসন বলছে গার্মেন্টস ও বাসাবাড়ির আবর্জনার কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। দ্রুত সময়ের মধ্যেই বিষয়টির সমাধান করা হবে। ড্রেনের যে ক্যাপাসিটি এবং গার্মেন্টস ফ্যাক্টরি যে হলো যে ময়লার যে পানি প্রবাহ সহ যে ময়লার যেটা লাইনটা, সেই কারণে এটা অনেক সময় এটা ওভারফ্লো হয়ে যায় এবং বন্ধ হয়ে যায়। আপনারা এটা হলো যে সেভাবে খেয়াল রাখবেন। পাশাপাশি আমরাও হলো যে এই ড্রেনটা পরিষ্কারের জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার জন্য সে পদক্ষেপ নেব। কিছু কিছু ফ্যাক্টরি মালিকজন আছেন, তাদের পানিটা নিষ্কাশন করার ক্ষেত্রে সরাসরি ড্রেনের সাথে সংযুক্ত করে দেয়। আমরা অনেকগুলো টেন্ডার করে ফেলেছি এবং সামনে আমাদের টেন্ডার আছে। আপনারা যদি আমাদের নজরে এনেছেন, আমরা ইনশাল্লাহ এটাকে এইবারই আনার চেষ্টা করছি। বছর পর বছর ভোগান্তি নয়, সড়কে চলাচলের জন্য জলাবদ্ধতা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। মাঝহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। এবারে দেশের বাইরের খবর। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শ্রীনগরে অবস্থান করছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে দায়ী করা অন্যায্য। এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আরও জানাচ্ছেন জাবালুন নূর। 2019 সালে 370 ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে ভারতের নিয়ন্ত্রণে নেয়ার পর থেকে পেহেলগামে এটি সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা, যার জেরে ঘটনার পরদিন বুধবার 65 বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা সহ পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের কূটনৈতিক প্রতিক্রিয়া জানায় ভারত। একই সাথে পেহেলগাম ও এর আশপাশের এলাকায় সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। এ পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে ওঠে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক ভারত সেনাদের গোলাগুলির ঘটনায়। এদিকে হামলার সাথে জড়িত আদিল হোসেন ও আসিফ শেখের বাড়ি পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। জম্মু কাশ্মীর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, সন্ত্রাসবাদের ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করা অন্যায্য। আঞ্চলিক শক্তিগুলোকে পরিপক্কতা এবং দায়িত্বশীলতার সাথে প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানিয়েছেন তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। ফরিদপুরে হাজরাতলা সর্বজনীন মহাশ্মশানের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হাজরাতলা সর্বজনীন মহাশ্মশান প্রাঙ্গণে মঙ্গল ঘাট স্থাপন, পূজা ও প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন হাজরাতলা সর্বজনীন মহাশ্মশানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন মতুয়াচার্যা শ্রী সাগর সাধু ঠাকুর। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন শ্রী অরুণ মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমত স্বামী সর্বরানন্দজি মহারাজ, শ্রীমত শতচৈতন্য দাস ব্রহ্মচারী সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে মন্দির প্রাঙ্গণে মন্দিরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কমিটির সফলতা কামনা করা হয়। আগামী 100 বছরের অস্তিত্ব রক্ষায় এক মহা মহিরু শক্তিতে পরিণত হবে আমি বিশ্বাস করি। তাই আমি করজোড়ে প্রণতি জানাচ্ছি সকল সাধু গুরুজন যারা এখানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছে। পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মায় জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে
5 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত 10 জন। গতকাল উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের লক্ষ্মীকুণ্ডা ডিগ্রি চড়ে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন পিল্লু, সোবাইল, আসিফ, আলম ও বাদশা। আহত সবাই পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় জানায় রিকাত আলী শেখ ও তার ছেলে স্থানীয়দের নিয়ে সরকার থেকে লিজ নেওয়া চোলের সম্পত্তি দেখতে গেলে মুকুল মেম্বার, তরিকুল মেম্বার ও শফি মীরের নেতৃত্বে 20 থেকে 25 জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওরা অবৈধভাবে খাতিল আসলে এখন সরকার তিনি লিজ লেছে, এই লিজের জায়গায় আমরা যাই সেটা দেখতে যাচ্ছি আসেন আমার এই দুর্ঘটনা। আমরা উঠিয়ে হেঁটতে হেঁটতে পরে 50 রাউন্ড গুলি করে, তারা এই কাছে আমরা এক পাইলে এসে একটু আশ্রয় নিলাম। তখন আমার ডাইন হাতে আমার এই ছেলের গায়ে গুলি লাগলি আর আমার ওই ভাতিজার গায়ে যখন গুলি লাগলি তখন আমি আগে এই ভাতিজার আগে লাগেছে, তারপর ওইটি ক্লিয়ার হচ্ছে পাঠা দিছি, পরে আমার ছেলের লাগলে আমার ছেলেগুলি চলে আইছে। আমি বিচার চাই, এটা বিচার চাই, এটা এখনো সন্ত্রাসী করে যাচ্ছে, এর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। গাজীপুর মহানগরীর 39 নম্বর ওয়ার্ডে আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ফুটবল খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন। এ সময় তিনি বলেন, মাদক অপরাধমূলক কার্যক্রম থেকে যুবকদেরকে ফিরিয়ে আনতে মাঠে খেলার গুরুত্ব অপরিসীম। আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে ও আব্দুল হাইয়ের সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন, কাজী হারুন, সাদ্দাম সহ আরও অনেকেই। দেশে নির্বাচন প্রক্রিয়া বানচাল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা AM মাহবুবউদ্দিন ব্যারিস্টার খোকন। সোনাইমুড়ি উপজেলার কৌশিলা, রবাক শহীদ জিয়া স্মৃতি ও আবিরপাড়া বিএনপির অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। আরও বলেন, 5ই আগস্ট কয়েকদিনের ফসল নয়, এটি গত 15 বছর 60 থেকে 70 লাখ নেতাকর্মী মামলার আসামি বিএনপির আন্দোলনের ফসল। এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলার বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, পৌর বিএনপির আহ্বায়ক মোতাহির হোসেন মানিক, সদস্য সচিব দিদার হোসেন সহ আরও অনেকেই। সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এবং সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। সাভারে টানা 40 দিন মসজিদে জামায়াতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করায় 12 শিশু কিশোরকে পুরস্কার হিসেবে বাইসাইকেল দেওয়া হয়েছে। এছাড়া 51 জন মক্তব শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও একটি করে ছাতা প্রদান করা হয়। সোবহানবাগ জামে মসজিদ ও সমাজ কল্যাণ সমিতি উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাভার পৌর মেয়র প্রার্থী বিএনপি নেতা লায়ন মোহাম্মদ খুরশেদ আলম। এসব উপস্থিত ছিলেন সোবহানবাগ জামে মসজিদের সভাপতি MM মাজহারুল হক আমিনুর, সমাজ কল্যাণ সমিতির মোহাম্মদ অলিউর রহমান উজ্জ্বল ও যুবদল নেতা ইউনুস খান সহ স্থানীয় মুসল্লিরা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকের পাড়া ইউনিয়ন ও যুবদলের সদস্য ও ছয়ানি বকশিয়া তারেক জিয়া যুব সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমানের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা সদ্য প্রয়াত মোহাম্মদ আনিসুর রহমানের স্মৃতিচারণ ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। লোকের পাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন সিঙ্গাপুর বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সুমন। এছাড়াও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও তারেক জিয়া যুব সংঘের সভাপতি মোহাম্মদ ফজলুল হক, ঘাটাইল পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ সহ প্রমুখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কৃষি ইউনিটের সহযোগিতায় ঠাকুরগাঁওয়ে সবজি বীজ উৎপাদনের সফলতা পেয়েছে কৃষকেরা। স্থানীয়ভাবে উৎপাদিত লাউ, কুমড়া, করলা, বেগুন সহ বিভিন্ন সবজির বীজ এখন চাহিদার শীর্ষে। এই অঞ্চলের কৃষকরা বলছেন, আগে তারা শুধু সবজি চাষ করলে এখন বীজ উৎপাদন করে আরও বেশি লাভবান হচ্ছেন। ESDOর প্রোগ্রাম হেড কৃষিবিদ মোহাম্মদ মুন্নাফ হোসেন জানান, মাঠ পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিচ্ছে তারা। এই উদ্যোগ কৃষকদের অর্থনৈতিক সচ্ছলতা তো আনছেই, সেই সঙ্গে দেশের বীজ খাতে যোগ করছে নতুন সম্ভাবনা।
রাজধানীর বাজারগুলোতে তেল এবং পেঁয়াজের পর বাড়তে শুরু করেছে সবজির দাম। অধিকাংশ সবজির দামই 70 টাকার উপরে। এছাড়া আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, তবে কমেছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। এসব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানোর আহ্বান ক্রেতাদের। বাজারে কয়েকদিন কিছুটা স্বস্তি থাকলেও এখন আবার নীরবে বাড়তে শুরু করেছে কিছু পণ্যের দাম। বিশেষ করে সবজির দাম আবারও ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। যেখানে বেশিরভাগ সবজি 40 থেকে 50 টাকার মধ্যে ছিল, সেসব সবজি এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, তেল এবং পেঁয়াজ। পেঁয়াজের দাম কম ছিল কিছুদিন আগে, আবার পেঁয়াজের দামটা বেড়ে গেছে। তেলের দাম তো অনেক বেশি। সিন্ডিকেটের কাছে সব সরকার দুর্বল অভিযোগ করে ক্রেতারা বলেন, নজরদারি না বাড়ালে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে নিত্যপণ্যের দাম। এখানে সিন্ডিকেটের কাছে সব সরকারই ব্যর্থ। এখনো নীরবে হয়তো চাঁদাবাজি চলে, তা নাহলে জিনিসপত্রের দাম হঠাৎ করে আবার রোজার পরে আরও বেড়ে গেছে। সরকারের প্রতিনিয়ত মনিটরিং করা উচিত। তবে কমেছে ব্রয়লার মুরগি, ডিমের দাম। এছাড়া বাকি সব পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। নতুন সবজি কিছু কিছু মালের দাম বাড়তি। গ্রীষ্মকালে যে নতুন সবজিগুলোর নাম দিচ্ছে, যেমন ভেন্ডি, পটল, ঝিঙ্গা, এগুলোর দামটা একটু বেশি। আর শীতকালীন যে সবজি সেইগুলোর দামটা একটু কম। তেল এখন মনে করেন লিটারে 14 টাকা বাড়াইয়া 189 টাকা লিটার। পেঁয়াজের দামটা বাড়ছে, সয়াবিন তেলের দাম বাড়ছে, আর সব গত সপ্তাহ যা ছিল তাই আছে। প্রত্যেকটা চাউল 2টা, 3টা, 4টা কেজিতে বাড়ছেই সব চাল। আরও বাজার বাড়ার সম্ভাবনা নাই, এরকম টাকার কথা 30 টাকা মতন থাকবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আজ দেবেন অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে। হাসিনার পতন হলেও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে, মন্তব্য রিজভির। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি না করার আহ্বান। আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ। এবং এবার সীমান্তে মুখোমুখি ভারত পাকিস্তান। লাইন অফ কন্ট্রোলে সেনাদের গোলাগুলি, ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘের। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।